This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুভজিৎ, যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমাদের পর্দাফাশ করতে হচ্ছে, যে বিষয়টা এক্সক্লুসিভলি টিভি9 বাংলায় পার্ট 1 আমরা দেখিয়েছি আপনাদেরকে, এবং এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি জঙ্গি নেটওয়ার্ক ওপারে যেটা জাল ছড়াচ্ছে এপারে। হ্যাঁ, ভয়ঙ্কর তথ্য আসছে আমাদের কাছে, আপনাদেরকে জানিয়ে রাখি তথ্য টিভি9 বাংলার কাছে এসে পৌঁছেছে। বাংলাদেশ ইস্যুতে এপার বাংলা আর নিশ্চিন্তে থাকতে পারলো না, কারণ মে মাসে ঢুকেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের 2 সদস্য। 7 মাসে কি জাল ছড়িয়ে ফেললো তারা? নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সংগঠন কি ছড়িয়েছে এই রাজ্যেও? সাম্প্রতিক কিছু তথ্যের উপর ভিত্তি করে অশনি সংকেত দেখছেন গোয়েন্দারা। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে পৌঁছেছে সুনির্দিষ্ট তথ্য। বাংলাদেশের জুলাই বিপ্লব শুরুর আগের ঘটনা। চলতি বছর মে মাসের 23 তারিখ মালদার মেহেদিপুর সীমান্ত দিয়ে ভারতে আসে 2 যুবক এবং বৈধ পাসপোর্ট নিয়ে এসেছিল এই দুজন, এমনটাই খবর। এই খবরের ফার্স্ট পার্ট যেটা বলছিলাম আপনাদেরকে, সেই খবর আমরা আগেই ব্রেক করেছি। এবার সেকেন্ড পার্টের সময় জঙ্গি ঘাঁটি ওপার বাংলায় আর জাল ছড়াচ্ছে এপার বাংলায়। রাজ্যে ঢুকে পড়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের 2 সদস্য, এমনটাই জানতে পারা যাচ্ছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের ব্রেকিং নিউজ, জাল ছড়াচ্ছে এপার বাংলায়, কারণ রাজ্যে ঢুকে পড়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হিজবুত তাহরীর 2 সদস্য। সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সিজার থেকে আরো ডিটেইলসে জানবো। সিজার, এই বাংলায় জাল ছড়াচ্ছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এই যে 2 সদস্য, তারা কিভাবে, কোথায় তাদের জাল ছড়াচ্ছে, কিভাবে বিস্তার করছে তাদের নেটওয়ার্ক, একটু ডিটেইলসে যদি জানাও। দেখো, আমরা এর আগেই বলেছিলাম যে এইচইউটি বা হিজবুত তাহরীরের 2 সদস্য, তাদের একজনের নাম হচ্ছে সাব্বির আমির এবং দ্বিতীয় জনের নাম হচ্ছে রিদওয়ান মারুফ। এই দুজনেই তারা ছাত্র পরিচয় দিয়ে গত 23শে মে মেহেদিপুর যে সীমান্ত মালদার, সেখান দিয়ে তারা ভারতে ঢোকে এবং ভারতে ঢোকার পর পরবর্তী তদন্তে যেটা জানা যায় যে তারা বৈষ্ণবনগরের একটি বাড়িতে গিয়েছিল, বৈষ্ণবনগরের যে এক স্থানীয় যুবকের বাড়িতে গিয়েছিল এবং যে যুবকের সঙ্গে তারা তার বাড়িতে থাকে এবং গোটা আশেপাশের বিভিন্ন এলাকাতে তারা একাধিক বৈঠক করে স্থানীয় যুবকদের নিয়ে। এবং এই বৈষ্ণবনগরের যে যুবক, তার একটা ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় যে সে একটা সময় সিমির সঙ্গে, অর্থাৎ স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিল এবং পরবর্তীতে ওই যুবকের সাহায্য নিয়েই তারা যায় মুর্শিদাবাদের ধুলিয়ানে। এই দুটো জায়গায় কোথাও একটা ভারতের যে বিভিন্ন যে টেরর ম্যাপ, সেই টেরর ম্যাপের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগে আমরা দেখেছি জেএমবি থেকে শুরু করে আল কায়েদার যে বিভিন্ন সংগঠন যখন স্লিপার সেলগুলো বিস্তার করেছিল, যেগুলো প্রকাশ্যে পরবর্তীতে আসে, সেক্ষেত্রে কিন্তু ধুলিয়ান এবং বৈষ্ণবনগর, কালিয়াচক এই এলাকাগুলোর একটা বিশেষ ভূমিকা আছে, কারণ ওই এলাকায় বিভিন্ন সময় সিমির মতো সংগঠন তারা সক্রিয় ছিল, যেগুলো মূলত এই ধরনের সংগঠনের আঁতুড়ঘর হিসেবে কাজ করে। এবং সেই জায়গা থেকেই পরবর্তী সময় আগস্ট মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে বৈঠক হয়, সেই বৈঠকে এইচইউটি বা এই হিজবুত তাহরীরের ভারতের যে সংগঠন বিস্তারের প্রসঙ্গটা উঠে আসে এবং তারপর 10ই অক্টোবর হিজবুত তাহরীরকে ভারতবর্ষে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ কোথাও আশঙ্কাজনক বেশ কিছু তথ্য উঠে আসে। তার কারণ মনে করা হচ্ছে এই 2 ব্যক্তি যারা ঢুকেছিল তাদের ব্যাকগ্রাউন্ড পরবর্তীকালে কেন্দ্রীয় গোয়েন্দারা চেক করেন, জানা যায় তাদের বাড়ি রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হচ্ছে মারুফ এবং সাব্বির হচ্ছে রাজশাহীরই বাসিন্দা এবং হিজবুত তাহরীরের বাংলাদেশের অন্যতম প্রথম সারির সে সংগঠক। এবং সেই জায়গা থেকেই হিজবুত তাহরীর তখন পর্যন্ত বা এখনও বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন, এবং সেই সময় হাসিনা সরকার ক্ষমতায় ছিল, সেই সূত্র ধরে বাংলাদেশ থেকেও বেশ কিছু তথ্য পান ভারতীয় গোয়েন্দারা এবং তার উপর ভিত্তি করে এই আশঙ্কাটা তৈরি হয় যে এই সীমান্তবর্তী এলাকাগুলোতে এই হিজবুত তাহরীর সংগঠন তৈরি করছে। এই দুজন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলেও পরবর্তী এবং তার আগে আরও এরকম বেশ কিছু সংগঠক হিজবুত তাহরীরে ঢুকেছে বলেই মনে করছেন গোয়েন্দারা, এবং তার ভিত্তিতেই তারা বলছেন যে বাংলায়, অর্থাৎ এই রাজ্যে জেএমবি আল কায়েদার পর নতুন কোথাও একটা আশঙ্কার জায়গা হচ্ছে হিজবুত তাহরীর, যারা এই এলাকায় সংগঠন তৈরি করছে এবং আইএসপন্থী এই সংগঠন সারা বিশ্বের 57টা দেশে তাদের অস্তিত্ব রয়েছে এবং তারা পাকিস্তান, বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়াতে অত্যন্ত শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত।
একদম সিজার, একের পর এক তথ্য তুমি দিচ্ছ এবং অবশ্যই তোমার থেকে তথ্য নিতে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। একেবারে সিজার যেরকম বলছিল, তনিষ্ঠ আমার সহকর্মী প্রশ্ন করলেন, কিন্তু এই মুহূর্তে যে আশঙ্কার কথা বলা হচ্ছে আমরা সবার আগে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এবং জঙ্গি জাল বিস্তার করছে কিনা সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এই দুজনের খবর জানা যাচ্ছে, যারা আসল পাসপোর্ট নিয়ে আসে বলে জানতে পারা যাচ্ছে, তারা যেখানে যেখানে মুভ করে, ধুলিয়ানে যায়, বৈষ্ণবনগরে ওই বাড়ি ছাড়াও এলাকার একাধিক বাড়িতে তারা যায়, বেশ কয়েকটি বৈঠক করে, এরপর এই দুই জঙ্গি চলে যায় ধুলিয়ানে। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, বলা যায় ওই গ্রাউন্ড জিরো থেকে রয়েছে, যেখানে যেখানে দিয়ে তারা গিয়েছেন। কৌশিকের কাছে এই সংক্রান্ত কি আপডেট রয়েছে আমি জানবো। কৌশিক, তাদের গতিবিধি সংক্রান্ত কি কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? দেখো, ধুলিয়ানের ক্ষেত্রে কিন্তু তাদের গতিবিধি আরও পাওয়া যাবে, কারণ এখানে যে নিষিদ্ধ সংগঠন পিএফআই তারা কিন্তু সক্রিয় ছিল এই ধুলিয়ান এলাকায়, এবং তাছাড়াও যে সিমি যোগের কথা বলা হচ্ছে সেই সব সিমি যোগও রয়েছে। পাশাপাশি এই এলাকায় কিন্তু এখনও একটা কিন্তু সক্রিয় সংগঠন রয়েছে। তবে এই মুর্শিদাবাদের ধুলিয়ান প্রবেশের ক্ষেত্রে কিন্তু ধুলিয়ান এলাকায় কিন্তু সেই অর্থে কোনো বর্ডার বা সীমান্ত নেই। ধুলিয়ান থেকে একটু শামশেরগঞ্জের শেষ সীমান্তে 5 কিলোমিটার মতো জলপথ বর্ডার রয়েছে। এছাড়া সব থেকে যদি রাজশাহী যে অংশ বলা হচ্ছে, সেই রাজশাহী থেকে ঢোকার ক্ষেত্রে কিন্তু যে ভারত বাংলাদেশ সীমান্তে সাগরপাড়া বা যে রানীনগর যে সীমান্ত এলাকা রয়েছে, সেখানে কিন্তু মেঠো পথ রয়েছে। সেই এলাকা কিন্তু যে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কিন্তু একদম আঁতুড়ঘর বলা চলে, এবং এই মেঠো পথকে ব্যবহার করে কিন্তু তারা এই ভারতে ঢোকার চেষ্টা করে। আবার কিছু সময় জলপথেও কিন্তু তারা প্রবেশ করার চেষ্টা করে। তবে সবচেয়ে বেশি যে রাজশাহী অপর পার, সেখানে কিন্তু এই রানীনগর, সাগরপাড়া এইসব এলাকাকে তারা ব্যবহার করে যে জঙ্গি কার্যকলাপ, এর আগে তুমি দেখেছো যে লালগোলা এলাকায় একটা জঙ্গি কার্যকলাপ হয়েছিল, সেই সময় আজ থেকে কয়েক বছর আগে 2007। না, কিন্তু এক্ষেত্রে কৌশিক একটা বিষয় আমি খুব স্পেসিফিক্যালি জানতে চাই, যে তারা ঢুকে পড়েছে, খবর পাওয়া গিয়েছে, কিন্তু তারা ঢুকে পড়ে তো তারা একটা নেটওয়ার্ক বিস্তার করতে চাইছে, এবং সেটা একজনের কাজ নয়, এটা জাল বিস্তারের মতন, এবং এই জাল বিস্তার করছে তারা ভারতে এসে। ফলে সেক্ষেত্রে এখানকার কোনো হেল্পিং হ্যান্ড কাজ করছে কিনা, এর আগে আমরা দেখেছি জাল পাসপোর্ট তৈরি করতে কতজনের কত রকম তাদের সাহায্য ছিল। সেই ক্ষেত্রে যে বাড়িতে তারা গিয়েছে, তারা কারা, কোনো সাহায্য এসেছে কিনা সেইটা ডিটেক্ট করা যাচ্ছে কিনা? দেখো, যে এলাকায় গেছে, তুমি জানো যে এর আগে কিন্তু যে জাল আধার কার্ড তৈরি এবং বিভিন্ন নথি কিন্তু এই মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন এলাকায় পাওয়া গেছে। জলঙ্গির ক্ষেত্রে সেখানে পাওয়া গেছে, এবং ধুলিয়ান সেই সব এলাকাতেও পাওয়া গেছে। এবং সেখানে যে ভারতে প্রবেশের পর যেভাবে তাদের আধার কার্ড বা তৈরি হয়ে যাচ্ছে, বা বিভিন্ন পরিচয়পত্র, সচিত্র পরিচয়পত্র তৈরি হয়ে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু যেমন উদ্বেগ বাড়ছে, এবং পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা বসে বৈঠক সেরেছেন ইতিমধ্যে। যেটা খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন ছোট ছোট করে 10 জন 15 জন নিয়ে তারা কিন্তু একটা সংগঠন, কিন্তু যে সংগঠন তাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেই একেবারে আমি এই জায়গায় প্রশ্নটা করার চেষ্টা করছিলাম। তনিষ্ঠা যেরকম কিছুক্ষণ আগে বলছিল, তনিষ্ঠা তার মানে দাঁড়াচ্ছে যে এখন তারা দুজন থেকে সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছে, আর বৈঠক তো এই দুজন নিশ্চয়ই করছেন না, বৈঠকে কারা কারা থাকছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কৌশিক, সঙ্গে থাকো, আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা আছে, তাদের সঙ্গে কথা বলা দরকার। একদম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী, তিনিও রয়েছেন। দুজনের সঙ্গে কথা বলবো, তবে একদম শুরুতে এই দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে একটু কথা বলি। দীপাঞ্জন বাবু, এই যে সাব্বির এবং আরো একজন যে ব্যক্তি, তারা হিজবুত তাহরিরের একদম পুরনো সংগঠক এবং নেতা, এরকমটাই জানা যাচ্ছে, যে দুজন আমাদের এই বাংলায় ইতিমধ্যেই ঢুকে পড়েছে, নেটওয়ার্ক বিস্তার করছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এটা কতটা আশঙ্কার? দেখুন, আমি আপনাদের প্রতিবেদনগুলো শুনছিলাম, এই দুজন জঙ্গিকে নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই, কারণ দুজন জঙ্গি এসে বাংলায় নতুন করে সন্ত্রাসবাদ শুরু করবে বা এই সমস্ত কাজ করবে, এটা আমি বিশ্বাস করি না। দেখুন, আপনি যদি পুরো একটা স্তর দেখেন, প্রথম দিন থেকে ছাত্র সংরক্ষণ বিরোধী আন্দোলনে আমি বলে এসেছিলাম যে এটা আগস্ট মাস থেকে, যে এটার পেছনে সন্ত্রাসবাদীদের হাত রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলোর কাছে সুস্পষ্ট এর ইনফরমেশন রয়েছে, এবং সন্ত্রাসবাদ যে ডানাপালা মেলে বাড়ছে বাংলাদেশে, সেটা নিয়ে কিন্তু শেখ হাসিনা বাজেদকে ভারত সরকার বারবার অবহিত করেছে, সম্ভবত উনি গুরুত্ব দেননি। দেখুন, আপনি দেখেছেন যে গত 2 অথবা 3 ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রথমবার এই মুভমেন্টের সঙ্গে ভারত বিরোধী ষড়যন্ত্র বা ভারত বিরোধী যে স্লোগান চলছে, সেখানে দেশের পতাকা উঠছে, যেটাকে আপনারা ISIS বলেন। আমাদের সারা গ্লোবাল টেরোরিজমের যদি দেখেন, দেখুন আল কায়দা তারা কিন্তু অর্গানাইজেশন বানানোর জন্য তারা এক্সপার্ট। দেশ ISIS তারা কিন্তু নৃশংস আক্রমণের জন্য এক্সপার্ট, সবাই আলাদা আলাদা এক্সপার্টিস।
এদের একটা ছত্র ছায়ার মতো ব্যবহার করছে আইএসআই পাকিস্তানের, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। এবার আপনারা যে আমি যে প্রতিবেদনগুলো শুনছিলাম, আমার চিন্তার কারণ কোথায়? এই যে ওখানকার প্রাক্তন সেনারা বলছে 4 ঘন্টায় কলকাতা দখল করবে, আমরা হাসি ঠাট্টা মজা করছি, কিন্তু আমি সিরিয়াস নোট বলছি, আমার চিন্তার ব্যাপার। আপনারা সিমির কথা বললেন, আপনারা পিএফআই এর কথা বললেন। সিমির ফাউন্ডার মেম্বারকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় এমপি করা হয়েছিল, এবং তখন সেন্ট্রাল গভর্নমেন্ট জয়েন্ট ডাইরেক্টর আইবি ডিসি নাথ ডসিয়ার বানিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে বারবার রিকোয়েস্ট করেছেন যে ইনি সিমির ফাউন্ডার মেম্বার, এনাকে আপনি আইনসভায় পাঠাবেন না। এমনকি রাজনাথ সিং হোম মিনিস্টার নিজে কথা বলেছিলেন, অনুরোধ করেছিলেন, সে কথায় কোনো কর্ণপাত হয়নি, এবং ইমরান নামে ওই লোকটি সে রাজ্যসভার মেম্বার হয়। এটা এক। 2 নম্বর, পিএফআই এর কথা বলছেন। আপনাদের মনে আছে করোনার সময় পিএফআই নিষিদ্ধ সংগঠন, তারা মালদা মুর্শিদাবাদে বিরাট র্যালি বার করে, প্রসেশন হয়, মার্চ পাস্ট হয়, এবং রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। তো যেটাকে আমরা সন্ত্রাসবাদকে বাড়ার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বলি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, একটা সহযোগী পরিবেশ, সেটা কিন্তু বাংলায় আছে। যেরকম ভাবে বাংলায় অনুপ্রবেশ হয়েছে, আপনারা বলছিলেন যে ফেক আধার কার্ড বা আধার কার্ড তৈরি করছে, কিসের বেসিসে? আধার কার্ডের সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে রেশন কার্ড, সেটা কিন্তু রাজ্য সরকার বানায়। আমরা দেখেছি এই খাদ্যমন্ত্রী জেলে যাওয়ার পরে ইনভেস্টিগেশনে ধরা পড়েছে 50-60 হাজার ফেক রেশন কার্ড। একবার রেশন কার্ড হয়ে গেলে আপনার বার্থ সার্টিফিকেট যেটা পঞ্চায়েত লেভেলের দেয়, সেটা কেন্দ্রীয় সরকারের কোনো হাত নেই। আপনার কাছে যদি রেশন কার্ড থাকে, বার্থ সার্টিফিকেট থাকে, কেন্দ্রীয় সরকার বাধ্য আপনাকে আধার কার্ড দেওয়ার জন্য। এটাই হচ্ছে কোঅর্ডিনেশনের প্রবলেম বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট। এবং ভারতবর্ষের বাংলাদেশে পশ্চিমবঙ্গে কত হাজার এরকম স্লিপার সেলের লোক রয়েছে, আই হ্যাভ নো ক্লু। এবং এই বিষয়গুলো কি একেবারে আরো বেশি নজরদারি দিতে হবে এমনটাই মনে করা হচ্ছে। অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ। একদমই আমাদের সঙ্গে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। রাজাগোপাল বাবু, কিছুক্ষণ আগে দীপাঞ্জন বাবু যেরকম বলছিলেন, তাহলে বীজ কোথায় কোথায় বোনা হয়েছে, কিভাবে বোনা হয়েছে, ওই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসতে পারে। তার কারণ রেশন দুর্নীতি এ রাজ্যে কিভাবে জাল বিস্তার করেছিল আমরা জানি, এবং সেক্ষেত্রে এই ধরনের ভুয়ো পাসপোর্ট বের করতে, যা দেখলে আসল বলে মনে হচ্ছে, কেন্দ্রীয় সরকারের কিচ্ছু করার নেই, সেখানে রেশন কার্ড তারা পেয়ে যাচ্ছেন। তাহলে কি অনেকটা অনুকূল পরিবেশই ছিল এই ধরনের অনুপ্রবেশকারী, এই ধরনের জঙ্গিদের ক্ষেত্রে? দেখুন, জঙ্গিরা নিঃসন্দেহে তারা এই পশ্চিমবঙ্গের নানানভাবে সাহায্য পাচ্ছে, এটা তো কোনো সন্দেহ নেই। জঙ্গি শুধু নয়, সবাই যারা আসছে তারা কোনো না কোনো ভাবে পশ্চিমবঙ্গ সরকার থেকে তাদের যোগসূত্রের মাধ্যম দিয়ে তারা রেশন কার্ড জোগাড় করে নিচ্ছে। এই দেখুন, যদিও আমরা বলি ভোটার কার্ড কেন্দ্রে ইলেকশন কমিশনের দায়িত্ব, কিন্তু আমাদের যে ফেডারেল স্ট্রাকচার সেখানে কিন্তু রাজ্য সরকার এগুলো করে দেয়। এমনকি গোড়ার দিকে আধার যা তৈরি হয়েছিল সবই রাজ্য সরকারের মাধ্যম দিয়ে, রাজ্য সরকার এজেন্সির মাধ্যম দিয়ে। রেশন কার্ড পেলেও, যেটা বললেন দীপাঞ্জন বাবু, যে রেশন কার্ড পেলে তো সেখান থেকে আপনার অন্য অনেকগুলো মানে সেন্ট্রাল আইডেন্টিফিকেশন পাওয়া যায়। সুতরাং এইগুলো এখানকার কোনো এজেন্সি তারা হেল্প করছেন। পরিষ্কার আমরা জানি যে পশ্চিমবঙ্গের যারা রাজনীতি করেন, মানে শাসক দলের রাজনীতি করেন, তাদের একটা বড় অংশের সঙ্গে সরকারের যোগাযোগ আছে, এবং বড় অংশ, তাদের মধ্যে একটা বড় অংশের সঙ্গে যারা বাইরে থেকে, বাংলাদেশ থেকে আসছেন, মিয়ানমার থেকে যে সমস্ত রোহিঙ্গারা এসেছেন বাংলাদেশের মধ্য দিয়ে বা মিয়ানমারের মধ্য দিয়ে, এদের সঙ্গে যোগাযোগ রয়ে গেছে। এবং যে হুঙ্কার গুলো দিচ্ছে, হুঙ্কারে কিছু কিছু কিন্তু খালি খেলে সামরিক ভাবে দখল করবো তা হয়তো নয়। এরা বলতে চাইছে যে আমরা একেবারে কলকাতায় টেররিস্ট পাঠিয়ে দেবো। এইগুলো, এই বার্তাগুলোকে বুঝতে হবে যে তারা কি বলতে চাইছে। বাংলা, বিহার, উড়িষ্যার সর্বত্রই টেররিস্ট বোধহয় পাঠাবো। এখন যারা রয়েছে পশ্চিমবঙ্গ দিয়ে তারা ঢুকছে, এবং তারা এসেই তারা লোকাল পার্টির সঙ্গে একটা যোগাযোগ রাখছে, লোকাল পার্টির মেম্বারশিপ নিচ্ছে, বা যা খুশি করে একটা কোনো আস্থানা পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে, থাকতে পারছে, এবং তারপরে তাদের যে তারা পশ্চিমবঙ্গে বিশেষ কিছু করছে না, তারা অন্য জায়গায় গিয়ে করছে। এখন যখন ওরা বলছে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করলো, একদমই এই মুহূর্তে আতঙ্কের একটা বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে সেই বিষয়টা আটকানো যাবে, এদেরকে দমন করা যাবে। আপাতত আপনাদের ধন্যবাদ জানাই। 30শে মে 2 জঙ্গি বাংলাদেশে ফিরে গেল, ভালো করে বোঝার চেষ্টা করুন। কিন্তু এপার বাংলায় তারা বীজ পুঁতে গেল। কিসের বীজ পুঁতে গেল? রক্ত বীজ বলছি আমরা। সেই তথ্য আরো ভয়ঙ্কর আকারে দেখা যাচ্ছে গোয়েন্দা রিপোর্টে, যা শুনলে আপনি আমি কেউই খুব একটা শান্তিতে থাকতে পারবো না।
আসছে সেই চাঞ্চল্যকর রিপোর্ট। আপনাদের নজর রাখতে হবে টিভি 9 বাংলায় সেই এক্সক্লুসিভ রিপোর্টের জন্য।